ইতিহাসে কিছু নাম থাকে যাদের নিয়ে মনে হয় সবকিছু লেখা হয়ে গেছে, তবুও একটা প্রশ্ন রয়ে যায়, একজন মানুষ কিভাবে হয়ে ওঠে লিওনার্দো দা ভিঞ্চি? আজ আমরা তাকে বলি জিনিয়াস, রেনেসাঁর প্রতীক, মানব ইতিহাসের অন্যতম বিস্ময়। কিন্তু যদি সময়কে পিছিয়ে দিই, ১৪৫২ সালে ফিরে যায়, তখন তিনি শুধু একটি শিশু, অসম্পূর্ণ, অস্বাভাবিক, সমাজের চোখে প্রায় অদৃশ্য। ৫ই এপ্রিল ১৪৫২, ইটালির টাস্কানি, ভিঞ্চির ছোট্ট গ্রাম আঙ্কিয়ানো, সেখানেই জন্ম নিল এক ছেলে। বিবাহের বাইরে জন্ম, এক সম্মানী নোটারের সন্তান, সেরে পিয়ারো দা ভিঞ্চি। মায়ের নাম ক্যাটেরিনা। আর সেখান থেকেই শুরু আসল রহস্য। ক্যাটেরিনা কে ছিলেন? কৃষক পরিবারের মেয়ে, নাকি দাসবংশের কেউ? ইতিহাস আজও একমত নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই জন্ম তাকে শুরু থেকেই সমাজের কেন্দ্র থেকে একটু দূরে সরিয়ে দেয়। তার শিক্ষা অত্যন্ত সাধারণ, না ল্যাটিন, না গ্রিক, না শাস্ত্রীয় দর্শন। সে অ্যারিস্টটলকে মূল ভাষায় পড়েনি, প্লেটোর যুক্তি শোনেনি শ্রেণীকক্ষে বসে। সেই যুগে এটা ছিল প্রায় অযোগ্যতার চিহ্ন। কিন্তু হয়তো এখানেই লুকিয়ে ছিল তার শক্তি। লিওনার্দো বইয়ের ভাষা জানত না, তিনি বেছে নিলেন অন্য ভাষা, প্রকৃতির ভাষা। তিনি উত্তর খুঁজতেন না পাণ্ডুলিপিতে, তিনি খুঁজতেন বাতাসে, জলে, আলোতে। জল কেন ঘোরে, পাখি কেন ওড়ে, হাওয়া কেন থামে না, মানুষের শরীরের ভিতরে কি আছে? তিনি শুধু দেখতেন না, তিনি পর্যবেক্ষণ করতেন। আর সেখান থেকেই তৈরি হলো তার জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক নীতি: যা দেখিনি তা মানি না। তার শিক্ষক কোনো স্কুল ছিল না, তার শিক্ষক ছিল প্রকৃতি। প্রকৃতি তাকে শেখালো প্যাটার্ন, গতি, গোপন কাঠামো। মাত্র ১৪ বছর বয়সে সে পৌঁছালো ফ্লোরেন্সে। পাঠানো হলো আন্দ্রেয়া দেল ভেরোক্কির ওয়ার্কশপে। এটা কোনো আঁকার জায়গা ছিল না, এটা ছিল এক ধরনের রেনেসাঁ ল্যাব। সেখানে সে শিখল ধাতুর ঢালাই, রঙের রসায়ন, যন্ত্রের ভারসাম্য, ড্রয়িং, মেকানিক্স। লিওনার্দো যে কোনো কাজ শেষ করার থেকেও কাজের ভিতরে বেশি ডুবে থাকতে ভালোবাসতেন। তিনি শুধু আঁকতেই চাইতেন না, তিনি বুঝতে চাইতেন। আর এই কারণেই ফ্লোরেন্সে তিনি বেশি দিন থাকতে পারলেন না। তিনি ছেড়ে দিলেন ফ্লোরেন্স। এরপর মিলানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মিলানের শাসক লুডোভিকো স্ফোরজাকে লেখা তার চিঠিতে প্রায় কোনো শিল্পের কথাই ছিল না। ছিল যুদ্ধঅস্ত্র, সেতু, দুর্গ আর ইঞ্জিনিয়ারিং। তিনি শুধু শিল্পী নন, তিনি ছিলেন সমস্যার সমাধানকারী। মিলানে ১৭ বছর, স্থিতি, গভীরতা, পরীক্ষা। সেখানে তিনি তৈরি করলেন দ্য লাস্ট সাফার। ১৪৯৯, ফরাসির আক্রমণ, মিলানের পতন। তিনি আবার রাস্তায়। কিন্তু এবার তিনি শুধু এক শিল্পী নন, তিনি হয়ে উঠলেন একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। ১৫০৩ সালের ফ্লোরেন্স। একজন ব্যবসায়ী, ফ্রান্সিসকো দেল জিওকোন্ডা, তিনি তার স্ত্রী লিসা গরার্দিনির একটি প্রতিকৃতি আঁকতে চান। কোনো রাজনীতি নয়, কোনো ক্ষমতার প্রদর্শন নয়, সম্ভবত পরিবারের কোনো উপলক্ষ, হয়তো তার সন্তানের জন্ম। আর সেই সময় এমন শত শত পোর্ট্রেট তৈরি হতো, একেবারে সাধারণ একটি অর্ডার। কিন্তু একটা সমস্যা ছিল, শিল্পীটি ছিলেন লিওনার্দো। তার কাছে সাধারণ বলে কিছু ছিল না। তিনি এই ছবিটিকে শুধু প্রতিকৃতি হিসাবে নেননি, তিনি এটিকে বানিয়ে ফেললেন একটি পরীক্ষা, একটি বিপজ্জনক প্রশ্নের পরীক্ষা। একটা সমতল কাঠের প্যানেলে কিভাবে জীবনের উপস্থিতি তৈরি করা যায়? তিনি তাড়াহুড়ো করেননি, তিনি পর্যবেক্ষণ করেছেন আলো কিভাবে চোখে পড়ে, ছায়া কোথায় নরম হয়, চোখ কিভাবে প্রতিক্রিয়া দেয়। তিনি বুঝেছেন মানুষ যা দেখে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ কিভাবে দেখে। তাই তিনি আলো আর ছায়ার মাঝখানে সীমা মুছে দিলেন। কোনো স্পষ্ট রেখা নয়, কোনো কঠিন বিভাজন নয়, শুধু ধোঁয়ার মতো নরম রূপান্তর। এমনভাবে আঁকলেন যেন মুখটি ধীরে ধীরে অন্ধকার থেকে উঠে আসে, পুরোপুরি দৃশ্যমান নয়, আবার পুরোপুরি গোপনও নয়। আর তারপর সেই হাসি, একটা স্থির অভিব্যক্তি নয়। আপনি দূর থেকে দেখলে একরকম, কাছে গিয়ে দেখলে অন্যরকম। চোখে তাকালে অন্য কিছু, ঠোঁটের দিকে তাকালে অন্য কিছু। মনে হয় হাসিটা বদলে যাচ্ছে, কিন্তু আসলে বদলাচ্ছে আপনার মস্তিষ্ক। লিওনার্দো ছবিটা শেষ করেননি, অথবা হয়তো তিনি এটাকে শেষ করতে চানওনি। তিনি এটাকে গ্রাহকের হাতে তুলে দেননি, কারণ এটা কোনো কমিশন ছিল না, এটা ছিল এক গবেষণা।
তিনি এটা সঙ্গে নিয়ে ঘুরে বেরিয়েছেন, ফ্লোরেন্স থেকে মিলান, মিলান থেকে রোম, শেষে ফ্রান্স। প্রায় ১৬ বছর। একজন শিল্পী তার কাজ বিক্রি করে, কিন্তু এক গবেষক তার পরীক্ষা চালিয়ে যায়। আর লিওনার্দো সেটাই করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নেয় বিভিন্ন মিথ। এই ছবিটা নাকি তার মা, আবার কেউ বলে এটা তার শিষ্য সালাই, অনেকে আবার এটাও দাবি করে লিওনার্দো নিজেই। কিন্তু আধুনিক গবেষণা এই দাবিগুলোকে সমর্থন করে না। সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো লিসা ঘোড়ার দিনই এই ছবির প্রকৃত বিষয়। মোনালিসা লিওনার্দোর সবচেয়ে নিখুঁত কাজ নয়, কিন্তু এটা তার সবচেয়ে সাহসী কাজ। কারণ এখানে তিনি সৌন্দর্য আঁকেননি, তিনি এঁকেছেন উপস্থিতি। তিনি নিখুঁততা খুঁজেননি, তিনি বোঝাপড়া খুঁজেছেন। আর এই কারণেই হয়তো ৫০০ বছর পরেও আমরা নিশ্চিত নই সে সত্যি হাসছে কিনা। লিওনার্দো মানব শরীরকে শুধু সৌন্দর্যের জন্যই দেখত না, তিনি এটাকে ভেঙে বুঝতে চাইতেন। তার প্রশ্ন ছিল না এটা দেখতে কেমন, তার প্রশ্ন ছিল এটা কাজ করে কিভাবে। তার কাছে শরীর আবেগের প্রতীক নয়, এটা ছিল এক যান্ত্রিক ব্যবস্থা। হাড়, লিভারের মতো পেশি, টানটান দড়ি, জয়েন্ট, হিঞ্জ, স্নায়ু, নিয়ন্ত্রণের লাইন। মানবদেহ তার কাছে ছিল জীবন্ত যন্ত্র। ১৫০০ শতকে মৃতদেহ কাটাছড়া করা কোনো সাধারণ বিষয় ছিল না। এটাকে মনে করা হতো নোংরা, বিপজ্জনক, সন্দেহজনক। তবুও তিনি থামেননি। প্রায় ৩০টি মানবদেহ ডিসেকশন করেছেন, পুরুষ, নারী, শিশু। তিনি শুধু দেখেননি, তিনি তুলনা করেছেন, গঠন মিলিয়েছেন, পার্থক্য খুঁজেছেন। মৃতদেহ সহজে পাওয়া যেত না, তাই তিনি কাজ করতেন রাতে, মোমবাতির আলোয়, কোনো সংরক্ষণ প্রযুক্তি ছাড়া, দ্রুত পচে যাওয়া দেহ নিয়ে। এটা কোনো রোমান্টিক বৈজ্ঞানিক গল্প নয়, এটা ছিল শারীরিক সহনশীলতার পরীক্ষা, মানসিক দৃঢ়তার পরীক্ষা। মধ্যযুগের ধারণা বলতো মস্তিষ্কের ভিতরে গহ্বরগুলো সোজা লাইনে সাজানো। লিওনার্দো সেটা বিশ্বাস করেননি, তিনি প্রমাণ চেয়েছেন। তিনি ষাঁড়ের মস্তিষ্কে গরম মোম ঢাললেন, মোম জমে গেলে মস্তিষ্ক কেটে ভিতরের প্রকৃত গঠন দেখলেন। প্রথমবার মস্তিষ্ককে ত্রিমাত্রায় বোঝার চেষ্টা। তিনি শুধু আঁকছিলেন না, তিনি ম্যাপ করছিলেন। তখন হৃদয়কে ভাবা হতো আবেগের কেন্দ্র। লিওনার্দো সেটা দেখলেন পেশি হিসাবে। তিনি সঠিকভাবে বুঝেছিলেন হৃদয়ে ৪টি প্রকোষ্ঠ আছে। তিনি দেখলেন রক্ত সরল পথে চলে না, ভিতরে ঘূর্ণিত হয়। ফ্লোরেন্সে এক শতবর্ষীয় বৃদ্ধকে মৃত্যুর আগে তিনি দেখছিলেন। মৃত্যু ছিল শান্ত, বাধাহীন, কিন্তু এরপর দেহ পরীক্ষা করে তিনি প্রথমবার লিখলেন মৃত্যুর পর ধমনী শক্ত হয়ে যাওয়ার কথা। তিনি মানুষের দাঁতের সঠিক সংখ্যা নির্ধারণ করেন, কোন দাঁত কাটার জন্য, কোন দাঁত চিবানোর জন্য। তিনি মেরুদণ্ডের সঠিক পাকাসহ অঙ্কন করেন। প্রথমবারের মতো তিনি গর্ভের ভিতরে ভ্রূণের চিত্র আঁকেন। বৈজ্ঞানিক ইতিহাসে এ এক যুগান্তকারী মুহূর্ত। তবে সীমাবদ্ধতাও ছিল। নারীর দেহ নিয়ে গবেষণার সুযোগ কম থাকায় কিছু গঠন তিনি পশুর ভ্রূণের সাথে মিলিয়ে বুঝিয়েছিলেন। এটা ছিল তার সীমা, কিন্তু তার সততাও। তার অ্যাটানমির নোটগুলো প্রকাশিত হয়নি। তিনি ডাক্তার ছিলেন না, তবে শরীরকে তিনি বুঝেছিলেন অনেক ডাক্তারের চেয়েও বেশি গভীরভাবে। তার আসল ভুল ছিল না তিনি ভুল করেছিলেন, তার ভুল ছিল তিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। এই হলো লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে অল্প কিছু কথা।